সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস ফাইনাল ক্লাস এর আগের দিন, মানে আজকে আমরা মার্কেট প্লেস এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাইকে আজকের দিনে আসতে বলা হয়েছিল এবং সবাইকে আলাদা আলাদাভাবে ফোন কল করা হয়েছিল। তারপরেও শুধুমাত্র দুইজন ব্যক্তি আমাদের ক্লাসে অংশগ্রহণ করছেন। একজন হচ্ছে আমিনুল ভাই এবং সাইফুল ইসলাম ভাই। আচ্ছা, তো দুজনকে প্রথমে ধন্যবাদ ক্লাসে আসার জন্য, এবং বাকিদের অ্যাজ এ মেন্টর হিসেবে বলবো উচিত ছিল ক্লাসে জয়েন করা। যাই হোক, হয়তো অনেকে অনেক কারণবশত জয়েন হতে পারেন নাই। তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে নেবেন পরবর্তীতে। আচ্ছা, তো প্রথমত আজকে রিভিশন ক্লাস, আমি যেহেতু রিভিশন ক্লাস নিয়ে থাকি, বাট আজকে কোনো রিভিশন ক্লাস থাকবে না। একদম কালকে হচ্ছে যার যে সমস্যাগুলো ফেস করছেন আপনারা, একদম ক্লাস 1 থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, মানে আজকের ক্লাস সহ A to Z সব হচ্ছে আপনারা কালকে আমাকে জানাবেন যে আপনাদের কোথায় কোথায় সমস্যা হয়েছে। আচ্ছা, তো সবাইকে আবার স্বাগতম রেনেসা ডাটা এন্ট্রিতে। এটা হচ্ছে আমাদের ফিনিশিং টাচ। বেসিক্যালি বলতে গেলে এখান থেকে আপনাদের ক্রিয়েটিভিটি শুরু হবে। এখান থেকে আমাদের বেসিক্যালি ক্রিয়েটিভিটিটা শুরু হবে। এতদিন পর্যন্ত আমরা যা শিখছি সব আমি যেভাবে বলছি আপনারা ঠিক ওভাবেই করছেন। আমি বলছি এখানে ক্লিক করেন, আপনারা ঠিক ওখানে ক্লিক করছেন। আমি বলছি আপনারা এটা লেখেন, আপনারা ঠিক ওইটাই লিখছেন। তো অবশ্যই এটা দরকার, একটা বেসিক নলেজ অবশ্যই দরকার। তো আশা করি এতদিনের মধ্যে আমাদের এই জিনিসটা আমরা আয়ত্ত করে ফেলছি। আর যদি আমাদের মধ্যে অলসতা নামক কোনো প্রবলেম থেকে থাকে, আমরা অবশ্যই চেষ্টা করবো সেটা থেকে ওভারকাম করে নেওয়ার। আচ্ছা, মার্কেট প্লেস 2.0, বেসিক্যালি আমরা এখানে 2.0 বলতে যেটা বোঝাচ্ছি, ফাইবার, আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার জাতীয়, যেখান থেকে আমরা ক্যারিয়ার বিল্ড করতে পারবো। তো প্রথমেই যে অপশনটা আমাদের সামনে আসে এটা হচ্ছে ফটো বা ছবি, যেটা আমাদের প্রোফাইলে থাকে। তো আমি অনেক কিছু রিসার্চ করলাম যে কিভাবে কয়েকটা পয়েন্ট আমি আমার ভাইদের সাথে বা বোনের সাথে শেয়ার করব। তার মধ্যে এই কয়টা পয়েন্ট আমি সব থেকে মানে হাইলাইটেড এবং খুবই ইউজফুল বলে মনে করছি, তাই এগুলো আমি নোট ডাউন করে রাখছি। এক নম্বর হচ্ছে প্রফেশনাল লুক। প্রফেশনাল লুক বলতে বোঝানো হচ্ছে যে আপনাকে দেখে যেন মনে হয় আপনি ক্লাসটা করতে পারবেন। জিনিসটা দেখে এমন মনে না হয় আপনি পিকনিক স্পটে গেছেন, একটা ছবি তুললেন, জিনিসটা যেন ওরকম মনে না। আর ফ্রেশ ড্রেস, অবশ্যই আমরা যখন ছবিটা তুলব আমরা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন একটা ড্রেস নিয়ে ফর্মাল লুকআপে বসবো, যেন আমি একজন কর্মী, ঠিক আছে। আর গুড ব্যাকগ্রাউন্ড, যে আমার ব্যাকগ্রাউন্ডে আমার ভাই বা বোন হাঁটাহাঁটি করতেছে, বা আমার ব্যাকগ্রাউন্ডে কোনো উচ্ছিষ্ট অংশ, ময়লার উচ্ছিষ্ট অংশ পড়ে আছে, বা আমার ব্যাকগ্রাউন্ডে কোনো কার্টুনের ছবি আঁকা আছে, বা কপিরাইটেড কোনো লোগো বা এই জাতীয় কোনো কিছু আছে কিনা, এগুলো কিন্তু খুবই হাইলি ফোকাসে রাখতে হবে, ঠিক আছে। যে আমি একটা ছবি অফিসে গ্রামফোনের লোগো আছে, কোনো কারণে যে কোনো কারণে আপনি স্ট্রাইক খেতে পারেন, ঠিক আছে। তো কোনো প্রকার রিস্কের দরকার নেই। দরকার হলে পিএনজি ফাইলে আপনি পিছনের ব্যাকগ্রাউন্ড পুরোটা এডিট করে একদম ব্লার ব্যাকগ্রাউন্ড রেখে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু একটা গুড ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয়। যেমন আপনি একটা অফিস আছেন, অফিসের পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন কল্পনা করবেন, ঠিক ওরকম ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয়। আর অবশ্যই একটা রিসেন্ট ফটো। আপনার বয়স এখন 25 বছর, আপনি 18 বছর বয়সের একটা মানে কিডসের একটা ছবি দিয়ে রাখলেন, আপনার সাথে কিন্তু ছবিটা যায় না, তাই না? তো আপনি সবসময় চেষ্টা করবেন রিসেন্ট ফটো। আর এখানে একটা টিপস দিয়ে রাখি, যে যদি আপনি মনে করেন যে কোথাও আপনি কোনো স্টুডিওতে গিয়ে ছবি তুলবেন, তো আমি একটা জিনিস খেয়াল করছি, এটা আমার একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স। আপনি যদি রেগুলার ছবি তুলেন, আপনার ছবিটা খুব বেশি ভালো নাও হতে পারে। কিন্তু আপনি যদি এটা বলেন যে পাসপোর্টের জন্য ছবি তুলব, আপনার থেকে টাকা একটু বেশি লাগবে সে, কিন্তু ছবিটা খুবই ভালো করে, মানে একদম ফার্স্ট ক্লাস। নিজের মানে আমি এতদিন পর্যন্ত যতগুলো ছবি তুলছি তার মধ্যে যেই ছবিটা আমার পাসপোর্টের জন্য তোলা, ওটা আমার লাইফের বেস্ট ছবি তোলা, ঠিক আছে, স্টুডিওর জন্য। তো আপনার হয়তো বা পাসপোর্টের জন্য ছবি লাগবে না, কিন্তু আপনি যদি বলেন যে পাসপোর্টের জন্য ছবি, তো আপনার ছবিটা সে একটু গুরুত্ব সহকারে হয়তো বা 20, 30, 40 টাকা বেশি নিবে, কিন্তু ছবিটা খুব ভালো হয়। আর আপনি কি করবেন, ছবিটা তোলার পর আপনি কয়েক পিস ছবি প্রিন্ট করে নিলেন এবং ওটার জেপিজি ফাইলটা আপনি কম্পিউটারে নিয়ে রাখলেন। তা আপনি জেপিজি ফাইলটাকে আপনি এডিট করে আপনি এটাকে যে কোনো জায়গায় দিতে পারবেন। আচ্ছা, এবার আরেকটাতে চলে আসি, নো এডিট। এখন এডিট বলতে কিরকম, আপনি আপনাকে মানে আপনার ছবি এডিট করে আপনি নিজে চিনতেছেন না এটা আসলে কি,
এরকম যেন না হয়ে যায়, এমন এডিট মারছেন যে লাস্টে আপনি আপনাকে চিনতেছেন না। তো হালকা পাতলা একটু মানে কালার কন্ট্রাস্ট বাড়ানো কমানো এই ধরনের এডিট হালকা পাতলা করা যাবে, কিন্তু সেটা যেন সহনীয় মাত্রা থাকে, মানে একদম সিম্পল থাকে, ঠিক আছে, সিম্পল থাকে। কালার কারেকশন, গামা কারেকশন, গ্রাফিক্সে নিয়ে টুকিটাকি করলে হয়তো এগুলো বুঝতে পারবেন, কালার কন্ট্রাস্টের বিষয়গুলা। তো হালকা পাতলা এডিট ঠিক আছে, বাট এটা যেন দেখে মনে না হয় যেটা এডিট করা হয়েছে, মানে মেইন কথাটা হচ্ছে এটা। আচ্ছা, আর তারপর হচ্ছে বোথ সাইড অফ ফেস, মানে বেসিক্যালি আপনার যখন সামনে থাকতে আমি বুঝে যেতাম, মানে ছবিটা এরকম না হয় এক সাইড দেখা যাচ্ছে আরেক সাইড দেখা যাচ্ছে না, ঠিক আছে, মানে দুইটা সাইড যেন ক্যামেরা আমাকে ক্যাপচার করতে পারে, মানে বেসিক্যালি দুটা কান যেন দেখা যায়, ঠিক আছে। যারা শুনতেছেন আমাকে শুধু তারা এটা বুঝে নেন যে শুধু দুইটা কানও যেন সমানভাবে দেখা যায়। আচ্ছা, জাস্ট উদাহরণ হিসেবে বললাম। আচ্ছা, এবার নো ব্ল্যাক গ্লাস, কোনো কালো চশমা পরে ছবি তোলা যাবে না, যাতে আপনার চোখ দেখা না যায়, যেখানে আপনি আপনার চোখ দেখতে পারতেছেন না বায়ার, ওরকম ছবি দিবেন না। দেখেন এখানে অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো আপনি প্রশ্ন করতে পারেন এগুলোর কি দরকার। দেখেন এগুলার উপকারিতা অপকারিতা নিয়ে আমি যাবো না, আমি এতটুকু বলবো যে আমার মনে হয়েছে যে এগুলো করলে ভালো হয় বা রেসপন্সটা ভালো পাবেন, তাই আমি এই পয়েন্টগুলো নোট ডাউন করছি। আচ্ছা, অ্যালাইন মিডল, আপনার ছবিটা যেন খুব বেশি ডানে না হয়, খুব বেশি বামে না হয়, আবার খুব বেশি ডানেও না হয়, এটা যেন ঠিক এই যে মাঝ বরাবর যেন হয়, আপনার ফেসটা যেন মাঝ বরাবর হয়, ঠিক আছে। আচ্ছা, আর নট সো ফার অর ক্লোজার, আপনার ছবিটা যেন খুব কাছেও না হয় খুব দূরেও না হয়। তো এই কয়টা জিনিস বেসিক্যালি আপনাকে একটু মনে রাখতে হবে। দেখেন একটা ছবি নিয়েও আমরা কতটা সিরিয়াস, তাহলে চিন্তা করেন এটার জব সেক্টরটা কত সিরিয়াস, ঠিক আছে। একটা ছবি নিয়ে আমি এতগুলো পয়েন্ট নোট ডাউন করতে পারছি, মানে আপনি যখন কাজ করতে যাবেন না জানি আপনার কাছে কতগুলো নোট চলে আসবে। তো যখন যেখানেই থাকেন নোট করবেন, নোট করে শিখবেন, হয়তোবা আপনাকে রেগুলার মানে কাজের থেকে আপনাকে বেশি হেল্প করবে। আর নোট করার সময় কোনো সিরিয়াল বাই নোট করতে হবে, এই জিনিসটা মাথা থেকে সরাই ফেলেন। যখন যেটা মাথায় আসে তখনই সেটা নোট করেন, রিঅ্যারেঞ্জিং এর বিষয়টা পরে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, পরের স্লাইডে চলে যাই। আমরা প্রফেশনাল টাইটেলগুলো কিভাবে করব বা ইনফরমেশনের আমাদের কি কি লাগতে পারে। ইনফরমেশনের মধ্যে ইনফরমেশন বলে এটা একটা হাইলাইটেড পয়েন্ট, আমার নাম। দেখেন আমরা ফেসবুক খোলার সময় আমরা একটা যে কোনো নাম দিয়ে দিই, আমার নামের সাথে মিল করে আমি নাম দিয়ে দিই। আমার নাম হচ্ছে সাকিব আহমেদ তুষার, আমি দিলাম সাকিব তুষার দিয়ে দিলাম। বা হচ্ছে আমার নামের আগে এমডি আছে, আমি এটাকে ইগনোর করে শুধু সাকিব আহমেদ তুষার দিয়ে দিলাম। কিন্তু এইসব মার্কেট প্লেসে আপনাকে যখন ভেরিফাই করবে, এদার আপনার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, অর আপনার পাসপোর্ট, অর হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স, এই তিনটা জিনিসের উপর কিন্তু আপনাকে পেমেন্ট করবে, কারণ এখানে হ্যাকিং ট্যাকিং একটু বেশি হয়তো, বা হ্যাকাররা একটু ট্রাই বেশি করে। তো এই জন্য আপনাকে অবশ্যই আইডেন্টিফাই করে নেবে, আর আইডেন্টিফাই করার জন্য এই তিনটা জিনিসের উপর আপনার নির্ভরশীল থাকতে হবে মেইনলি, ঠিক আছে। এখন আমিনুল ভাই এবং হচ্ছে সাইফুল ভাই, হ্যাঁ, আপনাদের কি ন্যাশনাল আইডি কার্ড আছে ভাইয়া? আছে। পাসপোর্ট আছে? পাসপোর্ট ভাইয়া পাসপোর্ট নেই। আচ্ছা, ড্রাইভিং লাইসেন্স? ড্রাইভিং নাই। আচ্ছা, একটা থাকলেই হবে, ন্যাশনাল আইডি কার্ড এনাফ, ন্যাশনাল আইডি কার্ড থাকলেই চলবে। তো ন্যাশনাল আইডি কার্ড যখন আপনার হয়ে যাবে, তো ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে আপনি কি যে কোনো জায়গায়, অ্যাকচুয়ালি ন্যাশনাল আইডি কার্ডে এক্স্যাক্ট যে নামটা দেওয়া আছে, যেখানে ডটও দেওয়া আছে আপনাকে ডটটাও দিবেন। রিস্ক নেওয়ার কি দরকার একটু অলসতার জন্য, যেখানে যেভাবে আছে জাস্ট কপি পেস্ট মারবেন, আর কোনো কথা নাই, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি আমরা প্রফেশনাল টাইটেলে। বেসিক্যালি প্রফেশনাল টাইটেল বলতে বোঝায় আমি আমাকে নিজেকে কিভাবে উপস্থাপন করব। আপনি কোথাও গেছেন, আপনি কি, আপনি একজন গেস্ট, আপনি এখানে কাজ করতে আসছেন, আপনি একজন ওয়ার্কার। আপনি একজন ওয়ার্কার, ঠিক আছে, আপনি কোন সেক্টরে কাজ করবেন? আমার এখানে অনেকগুলো সেক্টর আছে, আপনি কোন সেক্টরে কাজ করতে যাচ্ছেন? এখানে উত্তরটা হচ্ছে কি যে আমি একজন এসইও প্রফেশনাল। আচ্ছা, আমি একজন এসইও প্রফেশনাল। এসইও প্রফেশনাল মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমি জিনিসটা একটু ক্লিয়ার করে নেই। ধরেন আমি গুগলে গেলাম, গুগলে গিয়ে আমি কথা ম্যাঙ্গো লিখে সার্চ করলাম। সেখানে আসে নাই, এটা না,
সার্চ করলাম, দেখেন এখানের মধ্যে কি রে, কোনো কারণবশত আমি এখন পাচ্ছি না। দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি শুধু একটু বলতেছি, এখন এখানে এডি নামে একটা অপশন চলে আসে, আপনি যাই সার্চ দেন না কেন এখানে অ্যাড চলে আসে, ঠিক আছে? মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হচ্ছে প্রথমে যেটা চলে আসবে, ঠিক আছে, বা প্রথম সারিতে যারা থাকবে, হয়তো একদম প্রথমে না আসতে পারে, যে প্রথম সারিতে যারা থাকবে এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা বলে তাদেরগুলো কিন্তু সামনে চলে আসে, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে সবার আগে আসে। আপনি ধরেন আপনার নামগুলো যদি সার্চ দেন আপনার নাম কিন্তু আসবে না, কথা কথা আপনার যদি আমি ভাইয়ের নাম লিখে সার্চ দিই এখন, আচ্ছা এগুলো হচ্ছে কি ক্রিকেটার আমিনুল একজন আসছে বা একজন স্পোর্টসম্যান আসছে। তো এখন দেখেন এই যে এখানে সে একজন প্লেয়ার স্পোর্টসম্যান, তো তার বায়োগ্রাফি চলে আসে, সে কত সালে জন্ম করছে, কত সালে জন্মগ্রহণ করছে, এগুলো চলে আসছে। তো বেসিক্যালি বলতে মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে আপনারটা কত আগে আসবে, ঠিক আছে? একদম যদি এক নাম্বার রাখতে চান তো এভাবে করে আপনাকে ইয়া করতে হবে, এইটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এইটার জন্য কিন্তু মানে ব্যাক এন্ডে আপনার অনেক কাজ করতে হয়, তো এই কাজগুলোর রেজাল্ট হচ্ছে আপনারটা এক নম্বরে থাকবে। তবে এটা ডেইলি করতে হয়, রেগুলার বেসিসে করতে হয়, যদি আপনি রেগুলার বেসিসে এসইও না করেন আপনারটা আবার পিছিয়ে পড়বে। তো এটার জন্য লোক লাগে এসইও প্রফেশনাল, যাদের কাজটাই হচ্ছে আমি রেগুলার শুধু এসইও করে যাবো, আমার কাজটাই হচ্ছে আমি শুধু এসইও করে যাবো, র্যাঙ্ক বাড়া থাকবো, র্যাঙ্ক বাড়া থাকবো। এটা আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝাই। ধরেন আপনি একই সামনে একটা গেম শুরু করলেন, আপনি লেভেল 54-এ আছেন, কথার কথা আপনার সমপর্যায়ে কেউ নাই, সবার 20, 23, 21, 22 আছে। কারণ আপনি মনে করলেন আপনি অনেক আগে আছেন, আপনি একটু রেস্ট দিলেন, এখন আপনি কোনো কাজ করতেছেন না, কিন্তু বাকিরা যারা 20, 21, 22, 23 আছে তারা রেগুলার কাজ করতে 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 একটা সময় 50, 51, 52, 53, 54, যেই 55-তে আসবে তখনই কিন্তু আপনি সেকেন্ড হয়ে যাবেন, সে ফার্স্ট হয়ে যাবে, ঠিক আছে? তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা ঠিক একইভাবে কাজ করে কিছুটা। আচ্ছা, এবার চলে আসেন ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং। এখন মার্কেটার আর মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা নাউন বা হচ্ছে জিনিসটা একটা কাজ, যে কাজটা করে, ঠিক আছে, যে কাজটা করে তাকে মার্কেটার বলা হয়, ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? আচ্ছা, তো বেসিক্যালি আপনি হন, আমি হই, যেই হই, কাজটা যে করবে সে হচ্ছে একজন কর্মী, সে হচ্ছে আমি একজন কর্মী। তো ডিজিটাল মার্কেটার আমার কাজ হচ্ছে কি, আমি একটা কোম্পানি, ধরেন এডিসি কোম্পানিতে আছি, এই কোম্পানিতে যা যা উৎপন্ন হবে আমি সব মার্কেটিং করবো, ফেসবুকে করবো, ইনস্টাগ্রামে করবো, টুইটারে করবো, লিঙ্কডইনে করবো, রেডিটে করবো, তারপর হচ্ছে দরকার পড়লে ইমোতে করবো, ভাইবারে করবো, হোয়াটসঅ্যাপে করবো, আমি জাস্ট কাজ করে যাব, এটা হচ্ছে আমার কাজ, আমি শুধু মার্কেটিং করে যাব। একজনের যদি আমি জানাতে পারি ওটাই আমার লাভ, এটা আমি ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? তবে হ্যাঁ, অবশ্যই আমরা এটার সাথে সততা অবলম্বন করবো, এমন কিছু বলে বসবো না যার ধারে গেছেও আমি নাই, ঠিক আছে? কারণ এটা শুধু আপনি ভাবতে পারেন যে কোম্পানি তো লাভ হচ্ছে, আসলে না, দিন শেষে কিন্তু কোম্পানির ক্ষতি হবে, ঠিক আছে? আপনি যদি বলেন যে আপনি হরলিক্স খান, আপনার ডেইলি মানে মাসল বেড়ে যাবে, হচ্ছে আপনার মানে এক সপ্তাহের মধ্যে আপনার মাসল ডাবল হয়ে যাবে, জিনিসটা কিন্তু এভাবে কাজ করে না। তো আপনি সেল করলেন, পরবর্তী গিয়ে আপনার কোম্পানি কেস খেয়ে গেল, ঠিক আছে? তো কোম্পানির কেস কিন্তু ঘুরে ফিরে আপনার কাছেই আসবে, মানে শাস্তিটা। ফেসবুক এক্সপার্ট, আমরা রেগুলার বেসিসে ফেসবুক ইউজ করি, এই ফেসবুক এক্সপার্ট বলতে সেটাকে বোঝায় না। ফেসবুক এক্সপার্ট বলতে আপনি এক্সপেক্ট করে নেবেন যে আপনাকে কাস্টমার কি কি প্রশ্ন করতে পারে, দাম কত, ভাই দাম হচ্ছে এত, এটার সাথে সাথে আপনি কোনো সাইড প্রোডাক্ট লিঙ্ক করে দিলেন, যে আপনি রাউটার বুঝতেছেন, আচ্ছা ঠিক আছে এই রাউটারটা তো ভালো, বাট আপনি জানেন যে আপনার এটাতে একটু প্রফিট ভালো হবে, আপনি এইটা ঢুকে দিলেন যে ভাই দেখেন এটা গেমিং রাউটার, এটা হচ্ছে এটা সেটা, এটা অনেক ভালো স্পিড পাই, দাম একটু বেশি হলেও এটা নেন। তো তুলনামূলক গেমিং জিনিসগুলো দাম একটু বেশি হয়, RGB লাইটনিং এফেক্ট থাকে, জিনিসটার কাজ হয়তো বা সমপর্যায়ে, কিন্তু এই যে একটু লাইটে একটু মানে গেমিং ভাইবটা আছে, ওটার জন্য দাম কয়েক হাজার টাকা বেড়ে যায়। তো এই কয়েক হাজার টাকার মধ্যে আপনার 80 to 90% প্রফিট চলে আসতেছে। তো বেসিক্যালি কি হয়ে গেল, এগুলো হচ্ছে এক্সপার্টিজ, হ্যাঁ, আপনি এগুলো হচ্ছে এক্সপার্টিজ। তো এখন জিনিসটা মানে এটা না যে যা চাইবে আপনি ঘুরে ফিরে সবসময় অন্যটা ঢুকে দিবেন, যেটা বলবে ওটা তো অবশ্যই বলবেন, কিন্তু তারপরও একজন কাস্টমার সে জানে না সে কি কিনবে,
কাস্টমার কখনোই জানে না সে কি কিনবে, কাস্টমার জানে সে শুধু একটা ডিভাইস কিনবে যেটাতে সে ওয়াইফাই ইউজ করতে পারবে, সেটা হচ্ছে রাউটার। এখন সে যে কি রাউটার কিনবে সে নিজেও জানে না, কোন মডেল ওটা তো পরের কথা, সে নিজেও জানে না কোন ইয়ারে কিনবে, সে তার কাছে যেটা চোখের পছন্দ ওটাই হচ্ছে আলটিমেট গোল। ঠিক আছে, ঘড়ি তো টাইম দেখার জন্যই কিনবে, কিন্তু তাও আমরা ঘড়ি চুজ করি, ঘড়ির দোকানে গেলে ঘড়ি চুজ করি যে কোনটা কিনবো কোনটা কিনবো, তাই না? দিন শেষে ঘড়িতে শুধু সময় দেখি আমরা। আচ্ছা, ইউটিউব এক্সপার্ট। আচ্ছা, ইউটিউব এক্সপার্ট হচ্ছে আপনার বেসিক্যালি এখন আমরা তো ইউটিউবে ভিডিও দেখি, অনেকগুলো দেখলে মেজাজ গরম হয়ে যায়, অনেকগুলো দেখলে মনে হয় অনেক ভালো একটা ইউটিউবার, অনেকগুলো দেখলে কি হ্যাঁ সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন, প্রথম 2 মিনিট, পরের 30 সেকেন্ড হচ্ছে মেইন টপিক, তারপরে ও আচ্ছা আচ্ছা আমার স্পন্সর শুনুন, এটা হচ্ছে আমার স্পন্সর, আবার লাস্টের দিকে হচ্ছে এত ভালো লাগছে আমি জানি, এতক্ষণ ভালো লাগছে, আপনার সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। জিনিসটা দেখে আপনি তার জীবন আর তার চ্যানেল দেখলে পালাবেন, চ্যানেল দেখলে। তো জিনিসটা যেন এরকম না হয়, জিনিসটা যেন স্ট্রেইট অ্যান্ড সিম্পল হয়। আপনার এখানে রাউটার রিভিউ দেখতে আসছে, আপনি একদম ডিরেক্ট পয়েন্টে আসেন, এই রাউটারটার নাম হচ্ছে এটা, এটার মডেল নাম্বার হচ্ছে এটা, এটার প্রাইস পয়েন্ট হচ্ছে এটা, একদম স্ট্রেটে থাকেন। সে কিনবে দেখেই ওটা মডেল লিখে সার্চ করছে, এমনি ওই মডেল লিখে আসে নাই, সে কিন্তু ওই মডেল লিখে এমনি আসবে না, মডেল লিখে সার্চ করছে মানে সে মোটামুটি শিওর সে কিনবে। এটার হচ্ছে 3 অ্যান্টেনা, এটা হচ্ছে এটা ফিচার আছে, 5 মিটার দূরের থেকে রেঞ্জ পাবেন, 10 মিটার দূরের থেকে রেঞ্জ পাবেন, কোনো সমস্যা নাই, 1 ফ্ল্যাটের মধ্যে চলবে, বাস আপনার ইউটিউবের ভিডিও কমপ্লিট। আপনি এবার একটা মশলা নিয়ে রিভিউ করলেন, এটা হচ্ছে বাজারে নতুন মশলা আসছে, এটা 1 চিমটে দিলে আর এটা 10 চিমটে দিলে সেম, আপনারা বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন, যদি বাস্তবিক হয় আর আপনি যদি ফ্রি স্যাম্পলিং করতে পারেন, হ্যাঁ ইউটিউবে এক্সপার্টের মধ্যে আপনি যদি বিশ্বাস না করেন, আপনি প্রথম প্রোডাক্ট আপনি পাচ্ছেন ফ্রি, আপনি অর্ডার করুন আজকেই, আপনার যদি ভালো লাগে তাহলে আপনি ইচ্ছা করে টাকা দিতেও পারেন, নাও দিতে পারেন। এগুলো হচ্ছে একটা কনফিডেন্স লেভেল যে আমার প্রোডাক্টটা ভালো, শুধু তুমি ইউজ করে দেখো, যদি ভালো লাগে ইনশাল্লাহ ভালো লাগবে, তারপরে তুমি আমার থেকে নিও। ঠিক আছে, এই ধরনের কনফিডেন্টগুলো আমাদের মধ্যে ওভাবে এখনো হয় নাই সত্যি বলতে। আচ্ছা, লিঙ্ক বিল্ডার। এখন লিঙ্ক বিল্ডার জিনিসটা কি? এটা হচ্ছে লিঙ্ক বিল্ডারের সেক্টরটা অনেক বড়, এটার বেসিক্যালি এখন কাজটা আপাতত আমি বলবো না কাউকে সাজেস্ট করতে, লিঙ্ক বিল্ডার, ক্যাপচা এগুলো আপাতত দরকার নাই, বাট লিঙ্ক বিল্ডিং বলতে আপনার এখানে বেসিক্যালি যেগুলো বোঝায় যে হচ্ছে বিভিন্ন লিঙ্ক নিয়ে আপনার কাজ থাকবে এখানে। ঠিক আছে, বিভিন্ন লিঙ্কে আপনাকে জেনারেট করতে হবে, বিভিন্ন সাইট নিয়ে আপনাকে ঘাটাঘাটি করতে হবে, রিসার্চ করতে হবে, লিঙ্ক বিল্ডার আপাতত আপনার দরকার নাই। আপনার সব থেকে এখানের মধ্যে 6টা পয়েন্টের মধ্যে যেটা সব থেকে বেশি দরকার হচ্ছে এসইও প্রফেশনাল, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, ডিজিটাল মার্কেটারের হচ্ছে, আর আমরা যদি আপনি জানেন সব থেকে সিম্পল কোনটা হচ্ছে ফেসবুক, কারণ আমরা কমপ্লিট সবাই ফেসবুক সম্পর্কে জানি, ইউজ করে রেগুলার ইউজ করতেছি। আর লাস্টে হচ্ছে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। সোশ্যাল মিডিয়া বলতে সব কিছুকে বোঝায় একসাথে, সব একসাথে, অল ইন ওয়ান, সাকিব আল হাসান অলরাউন্ডার। ঠিক আছে, তো আপনি এখানে অলরাউন্ডার সোশ্যাল মিডিয়াতে, যে কোনো মিডিয়া হোক। ঠিক আছে, আচ্ছা আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, প্রোফাইল ডেসক্রিপশন। আমরা তো ছবি দেখলাম, এখন আমরা প্রোফাইল ডেসক্রিপশনে কি কি লিখবো। আপনারা এটার জন্য ইউটিউবে যতই হেল্প নেন না কেন, যদি আপনি কপি মারতে চান, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই যে কেএফসিতে কি কি আছে, ওটা দেখে আপনি একদম কপি পেস্ট মেরে আপনার রেস্টুরেন্ট বানাইলেন, দিন শেষে কিন্তু আপনি কেএফসির মতো ওরকম জনপ্রিয়তা পাবেন না। ঠিক আছে, কারণ ওরা দেখেন 2 দিনে মানে সাকসেসের কোনো শর্টকাট নেই, তারা কিন্তু অনেক বছর ধর পরে এই পজিশনে আসছে, অনেক বছর হয়ে গেছে। কেএফসি, সিপি, ম্যাকডোনাল্ডস, ঠিক আছে, এদের খাবারগুলো শুধু মজা না, বাট এটা কিন্তু অনেক পরিশ্রম করছে। তো অনেক পরিশ্রমের পর তারা এই পর্যায়ে এসে পৌঁছেছে। এখন আপনি ওদের শুধু কপি মারলেন, কপি মেরে ওদের দেখলেন, ওদের একটা মানে প্রসপেক্টাস নিলেন, কি কি ডেসক্রিপশন আছে, আপনি সব সেম টু সেম বসাই দিয়ে আপনার কোম্পানি চালু করলেন। কি মনে করতেছেন আপনার কোম্পানি অনেক জনপ্রিয় হয়ে যাবে? আসলে না, দিন শেষে আপনাকে সবাই মানে কপিক্যাট বলবে, কপিক্যাট বলবে, যদি কেউ ধরে ফেলে যে আপনাকে সব কপিক্যাট বলবে। আচ্ছা, তো আমি জাস্ট আপনাকে পয়েন্টগুলো বলে দিই যে কোন 4টা পয়েন্ট, মানে আমি ঘেটে দেখলাম এই 4টা পয়েন্ট যদি আপনি অ্যান্সার ঠিকঠাক মতন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার মোটামুটি ওকে, ইউ আর ওকে। আর আরেকটা কথা না বললেই নয়, এইখানে কোনো সেক্টরে আজ পর্যন্ত ইংরেজি ভালো না এই জন্য চাকরিটা পাই নাই বা কাজটা পাই নাই, এরকম কোনো রেকর্ড থাকলেও শূন্যের কাছাকাছি, শূন্যের কাছাকাছি। ইউ ক্যান, আই ক্যান ডু বেটার, আই ক্যান ডু গুড। ঠিক আছে, এরকম ইংলিশ দিয়েও কিন্তু আপনার মানে কাজ পেয়ে যাচ্ছে, কারণ দিন শেষে সে আপনার কাজটা দেখবে। ঠিক আছে, সেই ইংরেজি খুব ভালো পারুক, কিচ্ছু যায় আসে না, নোবডি কেয়ারস, এখানে ইংলিশের কোনো দামই নাই। মানে
ইংলিশে কোনো দাম নাই বলতে মানে একদম গ্রামার আইটেম ফলো করে পার্টস অফ স্পিচের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন সব কিছু মিলায়ে আপনাকে সেন্টেন্স বানাইতে হবে, এরপরে আপনি সাবমিট করবেন, জিনিসটা এরকম না। আপনি আই ক্যান ডু দ্যাট, আই উইল প্রোভাইড ইউ, বাস এরকম পর্যন্ত জানলেই চলবে আপনার। আর আপনি বেসিক ইংরেজি আপনি ল্যাঙ্গুয়েজ পড়তে না পারেন তারপরে যে আপনি পিছিয়ে পড়বেন জিনিসটা না। গুগল ট্রান্সলেটর সম্পর্কে আশা করি কম বেশি সবাই জানেন, তাই না? গুগল ট্রান্সলেটর। আচ্ছা, তো প্রথম প্রশ্নটা নিয়ে কথা বলি। প্রথম প্রশ্নটা হচ্ছে কি, হোয়াট আর দ্য টাস্কস আই ক্যান পারফর্ম বেটার, মানে কোন কাজগুলো আমি ভালো করতে পারি। আমি কাজটা অনেক করতে পারি, আমি রুমটাই ভালো ঝাড়ু দিতে পারি, এটা আমার ট্যালেন্ট। আমি রুম অনেক অন্যদের থেকে ভালো ঝাড়ু দিতে পারি, ঠিক আছে? তো এটা আমার ট্যালেন্ট। আমি অন্যদের থেকে ভালো পড়াইতে পারি, এটা আমার ট্যালেন্ট। আমি অন্যদের থেকে ভালো কথা বলতে পারি, এটা আমার ট্যালেন্ট। আমি অন্যদের থেকে ভালো লিখতে পারি, এটা আমার ট্যালেন্ট। এক একজনের ট্যালেন্ট এক এক রকম, ঠিক আছে? আমি কথা বলতে পারি না, আমি লিখতে পারি না, কিন্তু আমি একলা একলা বসে অনেক রিসার্চ করতে পারি, আমি অনেক ঘাটাঘাটি করতে পারি, আমি ইন্টারনেট রিসার্চ করতে পারি। আমি সামনাসামনি কথা বলতে না পারলেও আমি ফেসবুকে খুব ভালো এক্সপার্ট কমিউনিকেশনে। অনেকে আছে না যে আমরা সামনাসামনি কথা বলতে পারি না, কিন্তু ফেসবুকে কনভারসেশন দেখে মনে করবেন বাপরে বাপ কি বড় লেভেলের মোটিভেশনাল স্পিকার না কে আল্লাহ জানে, ঠিক আছে? তো আপনি আরেকজনের সাথে কোনো তুলনা করতে যাবেন না নিজেকে। আপনি যদ্দূর পারেন জাস্ট এতটুকু বিশ্বাস রাখেন যে আমি এতটুকু দিয়েই আগাবো ইনশাল্লাহ। আমার এটা নাই, আমার ওটা নাই, আমার সেটা নাই, ব্যাস। মানে আপনি অজুহাত বুঝতেছেন, ঠিক আছে? আর কিছু না। আচ্ছা, ফ্রম হোয়ার আই লার্ন মানে হচ্ছে আপনি এই যে শিখলেন। হ্যাঁ, আমি বললাম আমি মেডিকেল, আমি একজন ডক্টর, অবভিয়াসলি পরের প্রশ্ন আসবে কোন মেডিকেল থেকে পাস করছেন, তাই না? অ্যান্ড আমি ইঞ্জিনিয়ার, আপনি কোন ইউনিভার্সিটি থেকে পাস করছেন? স্বাভাবিক প্রশ্ন। আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি কোথা থেকে শিখছেন? আপনি ইউটিউব থেকে শিখেন, কোনো সমস্যা নাই, কিন্তু ইউটিউব থেকে সার্টিফাইড কিনা? আপনি ইউটিউব থেকে শিখলেই হবে না, আপনার একটা অবশ্যই ডিগ্রি লাগবে। ডিগ্রি মানে একটা সার্টিফিকেট লাগবে। আপনি শিখছেন, খুব ভালো কথা, আপনি কোথাও গিয়ে জাস্ট একটা সার্টিফিকেটের ব্যবস্থা করেন, ঠিক আছে? আপনি কোনো একটা কোর্সে ভর্তি হন, আপনি সার্টিফিকেট নিয়ে আসেন, বাস হয়ে গেল। আপনি প্রমাণ করলেন যে আপনি পারেন। অবশ্যই পরীক্ষা দেওয়া দরকার আছে। আমি বাংলা বইয়ের 10টা 11টা গদ্য পদ্য মুখস্থ করলাম, আমি পারি, কিন্তু আমি পরীক্ষা দিলাম না, তাহলে তো কোনো রেজাল্ট আসবে না, তাই না? আমাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। আচ্ছা, হাউ দ্য কোম্পানি উইল বি বেনিফিটেড বাই মি, কিভাবে কোম্পানি আমার দ্বারা বেনিফিটেড হবে বা আমি কিভাবে কোম্পানিকে বেনিফিট করব। মানে বেসিক্যালি প্রশ্নটা হচ্ছে কোম্পানি কিভাবে আমার দ্বারা লাভজনক হবে, অথবা আমি কিভাবে কোম্পানিকে লাভজনক করতে পারবো। এখানে উত্তর কি দিবেন এটা হচ্ছে আপনার উপর, আপনি চিন্তা করে নেবেন। আমি আপনাদের কয়েকটা হিন্টস তো অবশ্যই দিব। তার মধ্যে একটা হচ্ছে যে আপনি এটা বলতে পারেন যে আমি এই ক্ষেত্রে একটু স্ট্রং। আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, আপনি বলতে পারেন যে আমি সোশ্যাল মিডিয়াতে খুব ভালো অ্যাক্টিভ থাকি, আমি সারাদিনে অ্যাক্টিভ থাকি, আমি অনেক ভালো কাজ করতে পারি, আমার টাইপিং স্পিড বা কমিউনিকেশন স্কিল অনেক ভালো, আমি তুলনামূলক সারাক্ষণ অ্যাক্টিভ থাকতে পারি, বা আমি অন টাইমে রেসপন্স করতে পারি, বা আমি যে টাইমে বলি ওই টাইমে আমি ওই টাইমের মধ্যে রেসপন্স করি, বা আমি ডিলে করি না। অনেক কিছু লেখা যায়, ঠিক আছে? অনেক কিছু লেখা যায়, বাট কি লিখবেন আলটিমেটলি দিন শেষে সেটা আপনার ব্যাপার। অবভিয়াসলি 4 নম্বর প্রশ্নটা, ওয়াই আই এম এ স্ট্রং ক্যান্ডিডেট, কেন আমি একজন শক্ত প্রতিপক্ষ। মানে বাংলায় যদি আমি এটাকে কনভার্ট করি, শক্ত প্রতিপক্ষ মানে বলতে বোঝায় আপনার প্রতিপক্ষের কাছে আপনি মানে ফাইট করতে পারবেন, বা মানে আপনি তাকে হারানোর মতো ক্ষমতা রাখেন, বা অ্যাটলিস্ট তাকে মানে আপনি খুব ইজিলি ডিফিট হবেন না, খুব ইজিলি ডিফিট হয়ে যাবেন না। তো এইটাই আপনার হচ্ছে, আপনি তাকে বোঝায় বলবেন যে আমি এই সেক্টরে আছি বিগত 5-6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে আমি এই সেক্টরেই কাজ করতেছি, এই জায়গায় আমি কাজ করছি, এইটা হচ্ছে আমার ফাইনাল টাস্ক। এইভাবে করে 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 আমি আমার এক্সাম্পল দিই, বাকি যেটা না বললাম। আমি যদি কোনো জায়গায় ডাটা এন্ট্রির কাজ নিয়ে যাই, ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে জয়েন করতে যাই, তো আমি তাকে কি বলবো, আমি এখানে ক্লাস নিয়েছি, এই জায়গায় আমি সাজাইছি, এগুলো আমি রিসার্চ করে বের করছি। হ্যাঁ, ইউটিউবে সবই দেওয়া ছিল, কিন্তু কোনো জায়গায় এত সুন্দর করে গুছায় দেওয়া নাই যেখানে আমার কাছে আছে। তো এইগুলো আমি সাজাইছি, আমি রিসার্চ করতে পারবো, আমি এটা করতে পারবো, আমি এটা করতে পারবো, এতটুকু পর্যন্ত আমি পারবো। কিন্তু আপনি যদি আমাকে বলেন 3-24 ঘন্টার মধ্যে এগুলো করতে, আমাকে লিঙ্ক বিল্ডার বলেন, বা আমাকে মানে কোনো হাইপোথিসিস কোনো কাজ দেন, ওগুলো আমি পারবো না। আমার যতটুকু আমি ওটুকুর মধ্যে পারবো ইনশাল্লাহ। না, আপনি যদি আমাকে একটা ফুটবল মাঠে 10 বার মানে কি ঘুরাতে দিতে বলেন, হয়তো আমার ওই ফিটনেস নাই, কথার কথা। তো মানে উদাহরণ হিসেবে বলা, কারণ এখানে হচ্ছে কি, আমি যেহেতু আপনাকে সরাসরি পয়েন্টগুলো বলতেছি না, তো আমাকে আপনাকে ঘুরাই ফিরাই প্রাসঙ্গিক উদাহরণ নিয়ে কথা বলতে হবে। এগুলো সব হচ্ছে মানে প্রাসঙ্গিক উদাহরণ। আচ্ছা, তারপরে চলে আসি আমাদের স্কিল। কি কি আমাদের স্কিল লাগবে, বা হচ্ছে
বেসিক্যালি আমরা কোন কোন ক্ষেত্রে আমাদেরকে এক্সপার্ট হতে হবে, কোন কোন ক্ষেত্রে আমাদের একদম মানে কি বলবো মিনিমাম হলো জ্ঞানটা লাগবে, মিনিমাম জ্ঞানটা হলো লাগবে। যেমন এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা আমি বললাম। দেখেন এখানে সবগুলোই যে লাগবে জিনিসটা এরকম না, আপনার হচ্ছে যেগুলো লাগবে ওগুলো সম্পর্কে আপনি অ্যানালাইজ করে নিলেন। যেমন এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনি শিখলেন, ডিজিটাল মার্কেটিং আপনি শিখলেন, মানে এগুলো কিন্তু দিতে হবে। দেখেন শিখলেন বলতে এটা আপনার কিন্তু এগুলো দিতেই হবে। আপনি গিগস বা ইয়া বানানোর আগে এগুলো কিন্তু আপনার কমপ্লিট করে আপনি গিগস বানাবেন, কমপ্লিট করে আপনি এগুলো দিয়ে রাখলেন, শিখতেছেন, জিনিসটা ওরকম না। এই জন্য কিন্তু অনেকে আমরা কাজ পাই না, আর বলি যে আমরা কাজ কেন পাচ্ছি না। দেখেন আপনাকে এখনই যদি আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনাকে যদি এখন আর্টিকেল রাইটিং দেওয়া হয়, বলা হয় যে আপনি বাংলাদেশের উপর 500টা ওয়ার্ডসের উপর একটা প্যারাগ্রাফ লেখেন, পুরোপুরি সম্পূর্ণ ইউনিক, আপনাকে আর কোনো হেল্প দিতে হবে না, আপনি আমার সামনে লিখবেন, আপনি কতটুকু নির্ভুলভাবে পারবেন? আপনি হয়তোবা চিন্তা করবেন আমাকে তো অনলাইনে দিবে, আমি কি করবো, আরেকজনেরটা কপি মেরে সুন্দর করে প্ল্যাগারিজম চেক করে গ্রামার আইটেম চেক করে আমি সুন্দর মতো ধুমধাম করে প্র্যাকটিস করে দিয়ে দিব। দেখেন কাজটা এরকম না। নিজেকে প্রশ্ন করেন, আপনি কি তার সামনে গেলে আপনাকে যদি এখন সে লিখতে দেয় আপনি কি পারবেন কিনা? ঠিক আছে? আচ্ছা, ফেসবুক মার্কেটিংও বলছি, ইউটিউব মার্কেটিংও বলছি, আর্টিকেল রাইটিংটা একটু নতুন তাই এটা নিয়ে একটু বললাম। আর্টিকেল রাইটিং আর প্রোডাক্ট লিস্টিং আমি দেখাইছিলাম আমাদের ই কমার্সের প্রোডাক্ট লিস্টিং সেক্টরে প্রোডাক্ট লিস্টিং কীভাবে করতে হয়, এটা হচ্ছে বেসিক। বাট হয়তো বা ওদেরটা এত বেসিক নাও হতে পারে, ওখানে আপনি আরও কালার টালার চেঞ্জ করবেন, একটু প্রোডাক্টটাকে আরও একটু মানে রোটেশন ডিগ্রি চেঞ্জ করবেন, একটু রোটেট করে দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি একটু মানে গ্ল্যামার আনবেন। তো বেসিক্যালি কি মানে গরুর মাংসই থাকবে, কিন্তু আপনি ওখানে সালাদ টালাদ দিয়ে মানে এমনভাবে পরিবেশন করবেন যে 250 টাকার গরুর মাংস 2500 টাকা হয়ে যাবে, জিনিসটা এরকম। ঠিক আছে? আচ্ছা, তো গ্রাফিক্স ডিজাইন লাগবেই, একদম বেসিক গ্রাফিক ডিজাইন মাস্ট বি লাগবে। আপনি হাই লেভেলের গ্রাফিক ডিজাইনার না হন, নো প্রবলেম, বাট মিনিমাম গ্রাফিক ডিজাইন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এটা ওটা করা, পেন্টুলের বেসিক কাজগুলো এগুলো লাগবেই। ভিডিও এডিটিং, ফটো এডিটিং, লিঙ্ক বিল্ডিং এগুলাও লাগবে, বাট খুব বেশি জরুরি না, বাট লাগবে। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী স্লাইডে চলে যাই। আমাদের এডুকেশন, আচ্ছা ওখানে আপনার প্রোফাইল বা গিগস যখন আপনি বানাবেন ওখানের মধ্যে আপনার এই ফর্মগুলো লাগবে। তো আপনি এখন, আমি জানি যে ম্যাক্সিমাম সময় আমরা এডুকেশনে আমরা যখন যেটাতে করতে আসবো এটাতে আমরা আটকে যাব। তো আমি একটা খুঁজতেছিলাম যে কোনটা দেওয়া যায়, আউটসোর্সিং ইনস্টিটিউট, এইটা দিতে পারেন ইনস্টিটিউটের জায়গায়, যে আপনার কাছে যদি আরও ভালো কোনো অপশন থাকে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি রিসার্চ করে যতদূর পাইলাম যে এটা দেওয়া যায়, এটা দিলে হয়। আমি নিজেও আউটসোর্সিং ইনস্টিটিউট দিছি, তা আপনিও দিতে পারেন। যদি আপনি চান এটা না দিতে অন্য কোনো ইনস্টিটিউট দিতে, আপনি খুঁজে খুঁজে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কান্ট্রি অবশ্যই বাংলাদেশ দিবেন, আর এখানে অ্যাসোসিয়েট, ঠিক আছে, অ্যাসোসিয়েট এটা দিবেন। আর পজিশন বা কোন ইয়াতে আপনি কমপ্লিট করছেন, প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিংটাই দেওয়া, এটা অন্য কিছু দেওয়া যাইতো, বাট হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা দেওয়ার কারণ হচ্ছে যে এখানে আমাদের সামনের দুনিয়াটাকে ধরে নেওয়া হচ্ছে যে মার্কেটিংয়ের যুগ, আগামীর যুগটাকে ধরে নেওয়া হচ্ছে মার্কেটিংয়ের যুগ, যেখানে আমাদের ইউনিক থেকে শুরু করে এভরি সেক্টরে আমরা যেখানে যাই না কেন শুধু অ্যাডভার্টাইজ আর অ্যাডভার্টাইজ, প্রত্যেকটা অ্যাডভার্টাইজে কিন্তু মার্কেটিং। ঠিক আছে? আর শিক্ষাবর্ষ দিতে পারেন 2020, 2021 দেওয়ার দরকার নাই, ডিপেন্ডিং অন আপনি ভিডিওটা কখন দেখতেছেন। তো এখন হচ্ছে জুন মাস, আপনি 2021 সালে দিলে বেশি নিউ হয়ে যাচ্ছেন, 2020টা দিলে ভালো হয়। আচ্ছা, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই। তো বায়ার রিকোয়েস্ট, আচ্ছা বায়ার রিকোয়েস্টে যাওয়ার আগে আমি আমার সাথে যে দুজন আছে, তো এই ভাইদেরকে একটু জিজ্ঞেস করে নিই যে এতক্ষণ পর্যন্ত আমরা যা যা শিখলাম এখানে, যে ফটো থেকে শুরু করে ফটো, প্রফেশনাল টাইটেল, প্রোফাইল ডেসক্রিপশন, স্কিল এবং এডুকেশন পর্যন্ত, এখানে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই? কোনো প্রশ্ন? আচ্ছা, এখন পর্যন্ত নাই। আচ্ছা ঠিক আছে, যে কোনো প্রশ্ন আমাকে একদম ফ্রিলি বলতে পারেন, কোনো সমস্যা নাই। এবার আমরা চলে আসি বায়ারের রিকোয়েস্টের রিপ্লাইটা আমরা কিভাবে দিব। বায়ারের রিকোয়েস্টের রিপ্লাই, অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, যে খুবই ইম্পর্টেন্ট একটা টাস্ক, রিপ্লাই দেওয়া বায়ারের রিকোয়েস্টে। তুমি কি কাজটা পারো? আমি কাজটা পারি। এখন
হ্যাঁ, যে কাজটা পারি এটা আপনি 6 ঘন্টা পরে দেন, তাহলে কিন্তু ওটা এতটা এফেক্টিভ হবে না। আপনি 6 মিনিটের মধ্যে দিলে যতটুকু এফেক্টিভ হতো বা ইনস্ট্যান্ট দিলে যতটুকু এফেক্টিভ হতো। আচ্ছা, তো এখন বাইরের রিকোয়েস্টে এখন বাইরে আপনাকে বললো যে আমি আসলে একটা সময় দেখা যায় কিছু একটা খুঁজতেছি, সময় দেখতে পারি মতো। আপনি সরাসরি বলবেন যে আমার কাছে একটা ঘড়ি আছে, ঘড়িটার মধ্যে হচ্ছে আপনি একদম এক্সাক্ট সময় আপনি কয়টা বাজতেছে আপনি একদম সব কিছু সময় একবার শুধু ঠিক করে নেবেন। আপনি হচ্ছে তারপর আপনাকে আর কোনোদিন ঠিক করতে হবে না, মানে এক নির্দিষ্ট সময় পরে আপনার ঠিক করতে হবে না, আপনি এটাতে আপনি সময় দেখতে পারবেন। মানে সেন্সিটিভ টপিকস, আমার খিদা লাগছে, নেন আপনার এখানে গরুর মাংস দিচ্ছি, মুরগির মাংস দিচ্ছি, এটা খুবই মজা, আপনি একবার খেলে বারবার খাবেন, ঠিক আছে? তো এগুলো হচ্ছে সেন্সিটিভ টপিকস, যে একদম টপিক নিয়ে কথা বলা। যে আপনাকে বলবো যে আমার খিদা লাগছে, দেখেন আপনি বললেন হ্যাঁ খিদা তো লাগবেই, প্রত্যেকটা মানুষেরই খিদা লাগে, আমারও খিদা লাগে মানে আপনি কথা ঘুরাচ্ছেন, ঠিক আছে? তো জিনিসগুলো এভাবে না, একদম স্ট্রেইট কথা হবে। আচ্ছা, টার্গেটেড এরিয়া অফ কান্ট্রি, আপনি কোথায় আসেন এটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আপনার এখানে আপনি একটা ক্যাব কিনতে গেলে 200-250 টাকা চাইলে মনে হবে বাপরে এত দাম কেন চাইতেছে, কিন্তু বিদেশে $10-20 এগুলা জাস্ট একটু টাকা, মানে আমাদের এখানে আমরা যখন 50-60 টাকাকে ঠিক যেভাবে মূল্যায়ন করে ওদের $10-20 এরা মূল্যায়ন করে। তো আপনার এরিয়া অনুযায়ী আপনাকে টাকা খুঁজতে হবে। আপনি এখানে টার্গেটেড এরিয়া, আপনি একজন আমেরিকান কাজ করবেন, আপনি যদি বলেন যে আমাকে $1 দিলে হবে, আপনাকে ওরকম দেই না, হ্যাঁ এরকম আমরা কাজ পারে না, এরকম অবশ্যই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, ঠিক আছে? আপনি অন্যরা $50 চাচ্ছে, আপনি সর্বোচ্চ $40 আসতে পারেন, আপনি কোনো $20 দিতে পারবেন না, এত নিচে নেমে আসতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, আর জি জি শিওর, টাইপ আর হচ্ছে ক্যাটাগরি। টাইপ আর ক্যাটাগরির মধ্যে এখানে যেগুলো পড়বে যে হচ্ছে কোন বিষয় নিয়ে কথা হচ্ছে, এখানে কি কোনো খাবার নিয়ে কথা হচ্ছে, এখানে কি কোনো রেস্টুরেন্ট নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, একটু ভাই একটু চেপে বসি, একটা চেয়ার নিয়ে আসি। আসসালামু আলাইকুম। যে আমরা বুঝতে পারছেন সবাই না? তো বেসিক্যালি হচ্ছে আমরা এখন টাইপ বা ক্যাটাগরি অপশনে আছি আমরা এখন। তো টাইপ বা ক্যাটাগরি বলতে যে আমরা কি নিয়ে কথা বলতেছি, আমরা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কথা বলতেছি, আমরা কি কোনো খাবার নিয়ে কথা বলতেছি, আমরা কি কোনো মানে ফ্যান লাইট সুইচ কি নিয়ে কথা বলতেছি, এটা হচ্ছে টাইপ বা ক্যাটাগরি, ঠিক আছে? তো এগুলো হচ্ছে যে আপনাকে বুঝে শুনে উত্তর দিতে হবে যে কি নিয়ে কথা হচ্ছে, কোন মানে এনভায়রনমেন্টে কথা হচ্ছে, এভাবে কথা বলতে হবে। আর 4 নম্বর অপশন হচ্ছে এভরি লাইন ইজ এ হেডলাইন। এটা কিন্তু খুবই মানে এর একটা লেখার সময় মানে আমার কাছে খুব মজা লাগতেছিল, মানে লাইনটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, এভরি লাইন ইজ এ হেডলাইন। কারণ আপনি বাইরকে যখন রিপ্লাই দিবেন, এটা যে 50 লাইনের হইতে হবে এটার কোনো ফ্যাক্ট, আপনি 5টা লাইন লেখেন, কিন্তু 5টা লাইন পরে যেন বাইরে আপনার এ টু জেড বুঝে যায়। এভরি লাইন ইজ এ হেডলাইন, ঠিক আছে? যে আপনি যা বলবেন সেটা যেন সামারি আকারে থাকে, এটা যেন আপনি কোনো দরকার নেই প্যারাগ্রাফ লেখার, 3টা লাইন লেখেন, 4টা লাইন লেখেন, 4টা লাইনে বুঝাই দেন আপনি কি এনাফ। আপনি কত ভালো রাইটিং পারেন এটা প্রমাণ এখানে না, এটা প্রমাণ আপনার কাজে দিবেন। এখানে জাস্ট কমিউনিকেশন হচ্ছে, কেমন আছো, ভালো আছি, হ্যাঁ এখন ভালো আছি, বাস এনাফ, বাড়ানোর দরকার নেই, কথা বাড়ানোর দরকার নেই। এভরি লাইন ইজ এ হেডলাইন। 5 নম্বর পয়েন্ট, স্পেসিফিক অ্যান্ড স্ট্রেইট টু দ্য টপিক। আচ্ছা, যদিও এটা আগে আলোচনা করেছে, তাও আবার মানে এটা আলাদা করে বলা এই কারণেই যে আমরা অনেক সময় কথা থেকে সরে যাই, যে আমরা একটা জিনিস নিয়ে কথা বলতেছি, বাট আমরা কি করি যে হঠাৎ করে এটা সাইড করে অন্য টপিকে চলে যাই, হয় না? এরকম আমরা কথা বলার সময় হয়। তো এই জিনিসটা পরিহার করতে হবে, একদম স্পেসিফিক স্ট্রেইট টপিকে কথা বলতে হবে, ঠিক আছে? অন্য কোনো কিছুই আনা যাবে না। আমি সাইকেলের চাকা নিয়ে কথা বলতেছি মানে সাইকেলের চাকাই থাকতে হবে আমাকে, আমি এটার ব্রেক কত স্ট্রং, এটা হচ্ছে চেইনটা কত স্ট্রং, এগুলো আনা যাবে না। আমরা চাকার কথা হচ্ছে চাকা নিয়েই কথা বলতে হবে, রাবার কতটুকু স্ট্রং এটা আমাকে কথা বলতে হবে, টায়ার খাঁজ কাটা কতটুকু মানে এটা অন্যান্য থেকে কতটুকু ভালো এটা নিয়ে কথা বলতে হবে, মানে স্পেসিফিক এবং স্ট্রেট টু দ্য টপিক। নো এক্সট্রা অ্যান্ড রিপিটিং, দিস ইজ গুড, দিস ইজ ভেরি বেস্ট, মানে একদম মানে আপনি উড়ে ফেলতেছেন অ্যাডজেক্টিভ একবার ইউজ করে, মানে খুবই মানে ভয়ঙ্কর অবস্থা, না এটা করা যাবে না।
সে আপনাকে এক্সপার্ট মনে করছে বলেই কিন্তু আপনাকে জিজ্ঞেস করছে, এটা মাথায় রাখতে হবে। আপনাকে হকারওয়ালা বানায় ফেলে, ফেরিওয়ালা বানায় ফেলতে হবে না। আপনাকে মনে রাখতে হবে সে আপনাকে নক করছে মানে কি, সে আপনাকে বুঝতে পারছে যে হয়তো সে কাজটা করতে পারবে, এই ভরসাতেই কিন্তু সে আপনাকে মেসেজ করছে। তা আপনাকে আবার নতুন করে যোগ্যতা প্রমাণ করানোর কোনো দরকার নেই। আপনি বলবেন যে হ্যাঁ আমি কাজটা পারি, কাজটা করছি, এতবার করছি এবং আল্লাহর মধ্যে ভালো বেনিফিট পাইছি, মানে রিপ্লাই পাইছি, আপনি আমাকে একবার ট্রাই করতে পারেন, বাস। ঠিক আছে? আচ্ছা, আর ফাইনালটা যেটা আছে কিওয়ার্ড ডেনসিটি এবং প্লেসমেন্ট। ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব। ঘনত্ব বলতে এখানে আপনার কতবার আপনি জিনিসটা ব্যবহার করবেন, কতবার। তো বেসিক্যালি গুড একটা কিওয়ার্ড আপনি কয়বার ইউজ করলেন, 1 2 3 4 5 6 7 8 9 10, দিস ইজ ভেরি গুড, আই এম ভেরি গুড, দিস ইজ আই ক্যান ডু ভেরি গুড, মানে গুড 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 গুড, মানে একটা সময় পর গিয়ে এটা আপনাকে ধরে ফেলবে। রিপিটিং কিওয়ার্ডস, ঠিক আছে, বা কিওয়ার্ড ডেনসিটি এগুলো বেশি ইউজ করা যাবে না। অ্যান্ড প্লেসমেন্ট, অবশ্যই ইজিলি রিডেবল বলে একটা জিনিস আছে। আমিও কথা বলতেছি, আরেকজনও কথা বলতেছে, আমার থেকে আপনি তার কথাটা ভালোভাবে বুঝতেছেন, কেন? সে হচ্ছে ভালোভাবে যতটুকু দরকার অতটুকু বলতেছে, যেখানে যেটা বলা দরকার ওটা বলতেছে, এই জন্য আপনি তার কথাটা ভালোভাবে বুঝতেছেন আমারটা থেকে। তো এইভাবে করে জিনিসটা হচ্ছে কি, মানে কথা গুছাই বলা। দেখবেন যে অনেক মানুষের কথা বুঝতে আমাদের কষ্ট হয়, একই মানে যা শুনতে যাচ্ছি তাই বলতেছে, কিন্তু তার কথাটা আমার ব্রেন রিসিভ করতে অনেক কষ্ট লাগতেছে আমার কাছে। কিন্তু আরেকজন আমাকে সেম কথাই বলতেছে, আমার কাছে খুব মানে রিল্যাক্স মনে হচ্ছে। তো এটা হচ্ছে কি প্লেসমেন্টের উপর। সে যখন আপনারটা লাইন বাই লাইন করবে, সে যেন ইজিলি বুঝতে পারে, ঠিক আছে? সেজন্য এখানে এসে আবার এখানে না আসতে হয় যে কি বলে আসছিল একটু দেখি। আর লাইন কখনো বড় করা যাবে না, লাইনগুলো ছোট ছোট রাখতে হবে। অনেকে লাইন লেখা শুরু করে 3-4টা হয়ে যায়, মানে একটা লাইনই হয়, ঠিক আছে? লাইন বলতে কিন্তু ফুল স্টপকে বোঝায়। লাইন বলতে প্রতিটা ফুল স্টপ ইজ এ লাইন, আচ্ছা, সেন্টেন্স। ওকে, এই ছিল বায়ার রিকোয়েস্টের রিপ্লাই। তো এখন যেহেতু এখানে আমার অফলাইনে শুধু ভাই পড়া, ভাই নামটা কি আর কি বলেন? সাইদুল ভাই, আচ্ছা, অনলাইন ব্যাচে। আচ্ছা, তো হচ্ছে এখানে অনলাইন ব্যাচে 2 জন এবং ফার্স্ট ব্যাচে, হ্যাঁ, আচ্ছা, যমুনা ব্যাচে শুধু 1 জন আসছে, বাকি কেউ আসে নাই। দিস ইজ ভেরি স্যাড। যমুনা ব্যাচটা ফার্স্ট ব্যাচ, আপনাদের উচিত ছিল রেসপন্স করা। যাই হোক, আচ্ছা, এবার চলে আসি আমরা গিগস নিয়ে। দেখেন ইউটিউবে অহরহ ভিডিও আছে। আমার কাজটা হচ্ছে আমি আপনাদেরকে কিওয়ার্ড বা কি পয়েন্ট, হাইলাইটেড পয়েন্ট যেগুলো, এগুলো আপনাদের সামনে উপস্থাপন করা, এটা আমার কাজ। এবং আমি আল্লাহর মধ্যে সন্তুষ্ট আমার কাজ নিয়ে। এখন বাকিটা আল্লাহ জানে যে আপনার কি কি কাজগুলো আপনি করবেন, ঠিক আছে? গিগস কোনটা কোনটার উপর সাজাবেন, এইটা আপনাকে ফাইনাল করতে হবে। গিগস কোনটা কোনটা, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অনেক গিগস আছে, অনেক গিগস আছে, ঠিক আছে? গিগসের অভাব নাই, ঠিক আছে? আপনি এখন হচ্ছে জুন মাস 2021, আপনি জুলাই 2021-এর গিয়ে যদি দেখেন, এই 4টার কোনোটাই না, নতুন একটা আসছে এবিসি, কথা ওটা খুব বেশি চলতেছে, আপনি ওটা নিয়ে কাজ করবেন, এগুলো না। দেখেন আমি যখন রিসার্চ করছি তখন এগুলো হচ্ছে কি সব থেকে জনপ্রিয়। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট খুবই জনপ্রিয়, ডিজিটাল মার্কেটিং খুবই জনপ্রিয়, লিড জেনারেশন খুবই জনপ্রিয়, ডাটা এন্ট্রি খুব জনপ্রিয়। বা ডাটা এন্ট্রি 1 নম্বর আছে, তার একটাই কারণ ডাটা এন্ট্রি কোনো ফিউচার না। ডাটা এন্ট্রি কোনো ফিউচার না। আপনারা ডাটা এন্ট্রি কোর্সে আমি বলতেছি ডাটা এন্ট্রি কোনো ফিউচার না, তার একটাই কারণ ডাটা এন্ট্রি নিয়ে আপনি এখন আপনার টাকা দরকার। এইভাবে আমরা এই কোর্স ফিটা এইভাবে সেট করছি যেন 1000 টাকার মধ্যে আপনি আবার এই টাকাটা খুব ইজিলি রিকভার করে নিতে পারেন, বা আপনার জন্য টাকাটা নষ্ট না হয়। বা অনেক সাইড টপিকস নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, যা হয়তো 1000 টাকার তুলনায় অনেক বেশি। আচ্ছা, ওগুলো সাইডে রাখি। এখন হচ্ছে ডাটা এন্ট্রিটা কেন ফিউচার না, কারণ ডাটা এন্ট্রিটাকে যে কোনো সফটওয়্যার দিয়ে রিপ্লেস করা যায়, যে কোনো সফটওয়্যার দিয়ে রিপ্লেস করা যায়। আর এটা ওয়ান টাইম। একটা স্কুলের আপনার অ্যাডমিশন এর ফাইলটা একবারই ফিল আপ করতে হবে, তারপর জাস্ট 5 স্টুডেন্টকে আপনি 6 উঠে দিলেন। দেখেন 5 স্টুডেন্টকে 6 উঠে দিলে কিন্তু তার নাম চেঞ্জ হয়ে যায় না, তার বাবার নাম চেঞ্জ হয় না, তার মায়ের নাম চেঞ্জ হয় না, তার বয়সটা অটোমেটিক্যালি এটা সিস্টেম বা সফটওয়্যার ধরে নেয় 2020 সালে সে 10 বছর ছিল, 2021 সালে সে 11 বছর হবে। এটা একটা খুবই বেসিক একটা স্ট্রাকচার বলা যায়, ঠিক আছে? তো এইভাবে করে ডাটা এন্ট্রির কাজটা কিন্তু একবার। হ্যাঁ, হয়তো বা নতুন নতুন অনেক স্কুল খুলতেছে, কলেজ খুলতেছে, প্রতিষ্ঠান খুলতেছে, আপনি কাজ পাবেন, বাট এখানে কাজের তুলনায় পাবলিক অনেক বেশি, কাজের তুলনায় পাবলিক অনেক বেশি। আর এখানে ক্রিয়েটিভিটি নাই বললেই চলে। আপনি দেখে দেখে টাইপ করতেছেন, তুলতেছেন, ছবি আপনাকে দিচ্ছে, আপনারা দিচ্ছেন, এখানে ক্রিয়েটিভিটি খুব কম।
তার মানে এটা না যে এখানে ইনকাম নাই, ইনকাম আছে, বাট আমার সাজেশন থাকবে না যে আপনি এটাকে ক্যারিয়ার হিসেবে বিবেচনা করেন। আপনি যদি ক্যারিয়ার হিসেবে বিবেচনা করতে চান তো আপনি পরের তিনটা দেখতে পারেন, লিড জেনারেশন, যেখানে আপনি জেনারেশনকে লিড দেবেন। লিড জেনারেশন হচ্ছে কি, বেসিক্যালি আপনি একজন কোম্পানির জিনিসগুলা তুলে ধরবেন, বা কোম্পানি কার কাছে প্রোডাক্টটা সেল করতে পারবেন তাদের ইনফরমেশন আপনি কোম্পানিকে দিবেন, তাদের মেইল আইডি আপনি কোম্পানিকে দিবেন, তাদের ফোন নাম্বার, তাদের মোবাইল, তারপর তাদের ফোন অ্যাড্রেস, তাদের ফেসবুক আইডি, টুইটার আইডি, এইগুলো নিয়ে আপনি তাদেরকে দিবেন। কাজগুলো অনেক জটিল, যতটা আমি সহজে বলতেছি কাজটা অতটা সহজ না, ঠিক আছে? প্রত্যেকের আলাদা আলাদা ইমেল ফাইন্ড আউট করা, প্রত্যেকের আলাদা আলাদা, দেখেন আইডেন্স মাথায় রাখতে হবে, যে কাজটা যত বেশি কঠিন ওই কাজটা কিন্তু তত বেশি কঠিন আবার একটা সফটওয়্যার দিয়ে রিপ্লেস করা, ঠিক কিনা? যে এই কাজটা এত বেশি কঠিন, এই কাজটা কিন্তু সফটওয়্যার দিয়ে রিপ্লেস করা এত সহজ না, ঠিক আছে? আপনি একটা ক্লিক করলে কিন্তু সবার ইমেল আইডি পাবেন, বাট এটা ভ্যালিড কিনা এটাকে আপনাকে লিড জেনারেশন চেক করে দিতে হবে। ইমেল আইডি আমার কিন্তু 500টা, 10টা, 8টা, 12টা আছে, কারণ কেউ যদি সার্চ দেয় এইভাবে করে আমার কিন্তু যে কোনো জিমেল আইডি পেয়ে যাবে, কিন্তু সবগুলো কিন্তু আমি ইউজ করতেছি না। ইউজ যেগুলো করতে সেগুলো দিতে হবে। আমার যেটা অফিসিয়াল জিমেল আইডি, যেটা আমি রেগুলার ভিজিট করি, যেটা আমি রেগুলার চালাই, ওগুলোই শুধু দিতে হবে। খুব 50টা কোনো সমস্যা নাই, কিন্তু অ্যাক্টিভ হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং অনলাইন অফলাইন বোথ জায়গায় সমানভাবে এফেক্টিভ, সমানভাবে। আচ্ছা, আরেকটা পয়েন্ট আমি একটু বলে নেই, যে এখানের কোনো পয়েন্ট থেকে যদি মনে হয় যে আমি বাংলাদেশে থেকে কাজটা করতে পারবো কিনা, তাহলে তার উত্তরটা একটাই, যদি এটা মানে অনলাইনে কাজ করা নাই যাইতো, এই কাজটা কিন্তু এখানে শো করতো না। আপনার যদি আমেরিকা গিয়ে রেস্টুরেন্ট খুঁজতে হয়, তাহলে এটা ফ্রিল্যান্সিং কি হইতো? আপনাদের আমেরিকায় যাওয়া লাগছে, আমেরিকায় কয়টা রেস্টুরেন্ট আছে, আপনাকে বলতো যে আমেরিকা খুঁজে বের করো যে আমেরিকায় কয়টা রেস্টুরেন্ট আছে, আপনি বলতে ভাই আমি তো আমেরিকা যাওয়ার টাকা পয়সা নাই, ভিসা নাই, কিছু নাই, আমি কি করবো? দেখেন, আসলে জিনিসটা এরকম না, যদি এটা এরকম সম্ভব নাই হইতো, এটা কিন্তু দিত না, ঠিক আছে? এটা কিন্তু আসতো না এখানে কাজ আকারে। অবশ্যই এটা পসিবল, এই জন্য এটা দিচ্ছে। এখন আপনি এটাও বলতে পারেন যে ভাই এটা তো আমি সফটওয়্যার মাধ্যমে নিয়ে আসি। হ্যাঁ, সফটওয়্যার মাধ্যমে নিয়ে আসেন, কিন্তু সফটওয়্যার মাধ্যমে আনলেও কিন্তু অনেকগুলো যেগুলো এরর থাকে, এররগুলোকে আপনি কারেক্ট করে তাকে দেন, ঠিক আছে? পরীক্ষায় আপনার সবাই পরীক্ষা দিল, সবাই পরীক্ষার নাম্বারও পাইল, কিন্তু এখন আপনার একটা কাজ করতে হবে, যদি আপনারা এসএসসি বা ইন্টারের খাতা দেখে থাকেন, একদম পরীক্ষার প্রথম পেজে কিন্তু লিখতে হয় 1 নম্বরে কত পাইছে, 2 নম্বরে কত পাইছে, 3 নম্বর। আপনার ক্ষেত্রে 1, 2, 3, 4, 5 করে সে 70 পাইছে, আপনি শুধু 70 লিখে রাখবেন, কিন্তু 1 নম্বরে কত পাইছে, 2 নম্বরে কত পাইছে, 3 নম্বরে কত পাইছে, এগুলো তুলা কিন্তু একটু বিরক্তিকর কাজ। কাজটা সোজা কিন্তু বিরক্তিকর কাজ, ঠিক আছে? এই কাজগুলো করার জন্য কোম্পানিগুলো মানুষ খুঁজছে, কথার কথা। জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো কোম্পানি সেল করবে প্রোডাক্ট, কিন্তু কার কাছে কি কি প্রোডাক্ট আছে বা কে কি প্রোডাক্টগুলো কিনবে, এইভাবে পুরো তুলে এনে তাকে ফিল্টার করে এক জায়গায় দেওয়া, এইটা হচ্ছে লিড জেনারেশনের কাজ। ডিজিটাল মার্কেটিং এর কাজও সেম, লিড জেনারেশনের কাজও সেম, বাট স্লাইট ডিফারেন্স আছে। এখানে আপনি সরাসরি কোম্পানিকে দিবেন, আপনি কাস্টমার পর্যন্ত যাবেন না। ডিজিটাল মার্কেটিং এ আপনি কাস্টমার পর্যন্ত যাবেন, বরঞ্চ আপনি কোম্পানি থেকে কমিশন খাবেন, আপনার প্রোডাক্ট আমি সেল করে দিচ্ছি। আর এখানে লিড জেনারেশন নিয়ে আপনি তার ডকুমেন্টগুলো কোম্পানিকে দিবেন, নাও এবার তুমি বিক্রি করো। এই হচ্ছে ইনফরমেশন। এরা কম্পিউটার পছন্দ করবে, এরা কম্পিউটার কিনবে, এদের সাথে তুমি কথা বলো, তুমি কম্পিউটার বিক্রি করতে পারবে। আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনি নিজে যাবেন, ভাই কম্পিউটার লাগবে, আমি এটা আপনাকে দিব, এই ফিচার লাগবে আপনার, আচ্ছা ঠিক আছে। বাজারে গেলে আপনি 7,000 টাকা পাইতেন, আমি আপনাকে 500 টাকা ডিসকাউন্ট দিয়ে 26,500 টাকা দিব, আপনি আমার থেকে নেন। সিম্পল স্ট্র্যাটেজি। তো এখন অবশ্যই নৈতিকতা, আপনারা অবশ্যই নৈতিকতার সাথে দায়িত্ব পালন করবেন। 26,500 টাকা কম দিয়ে আপনি এমন একটা ঘাবলা দিলেন, বেচারার কয়েকদিন কম্পিউটার নষ্ট, এরকম যেন না হয়। আচ্ছা, তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জিনিসটা তো আমরা সবাই বুঝি। অ্যাসিস্ট্যান্ট জিনিসটা কি? অ্যাসিস্ট্যান্ট জিনিসটা সহকারী। ডাক্তারের চেম্বারে যদি যান, দেখবেন ডাক্তারের সাথে একটা করে সহকারী আছে, ঠিক আছে? সব সহকারী আছে। সহকারীর কাজ কি? জাস্ট মানে কি বলবো, যেগুলা মানে তার করতে অলস লাগে সেগুলো করে দেওয়া। এই ফাইলটা একটু ওই রুমে দিয়ে আসবো, ঠিক আছে? আমার এখান থেকে সকাল 10টায় 10টা মেসেজ দিয়ে দিল, এদেরকে কল দিয়ে জানাই দিল তো যে আমি কালকে আসবো। এগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্টের কাজ, ঠিক আছে? বেসিক্যালি এখানে হয়তো অনেকের ইগো নিয়ে একটু টান দিতে পারে, ঠিক আছে? কারণ যেহেতু আমরা এখানে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবো, আরেকজন উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে, এটা মাথায় রেখেন। এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ।
তবে আমেরিকানরা কেউ মানে এরকম উঠো বসো এইসব কাজ আপনাকে দিবে না, অবশ্যই তারা আপনাকে প্রফেশনাল কাজই দিবে। প্রফেশনাল কাজ যদি না হয় তারা শুধু শুধু টাকা নষ্ট করে আপনাকে এখানে রাখবে না। আচ্ছা, মোটামুটি এই ছিল মানে ফাইবার, ফ্রিল্যান্সার বা আপওয়ার্কের রিলেটেড কাজ। আপনারা যদি মনে করেন যে আপনাদের আরও ইনফরমেশন দরকার, তাহলে অবশ্যই ইউটিউব চেক করতে পারেন। হ্যাঁ, যদি এখানে ইউটিউব অনেক অ্যানালাইসিস করে এইটা বানানো, তারপরে আপনি আমার সাজেশন থাকবে আপনারা ইউটিউব চেক করবেন, কারণ কোর্স 2 দিন পর শেষ হয়ে যাবে। আপনি বুঝতে পারেন নাও বুঝতে পারেন, কোনো জিনিসের সন্দেহ থাকতে পারে, কোনো জিনিস আপনি নাও ক্যাচ করতে পারেন এখন, তাই না? তো আপনি কি করবেন, আপনি ইউটিউব হেল্প নেবেন। যখনই যেখানে আটকায় যাবেন আপনি তখনই ইউটিউবে হেল্প নেবেন, কারণ ইউটিউবের মতো ইউজার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম আর কোনোটা আছে কিনা আমার জানা নাই। ঠিক আছে, আমার জানা নাই। আপনি ফেসবুকে একটা ফ্রেন্ডের মেসেজ দিলেন, সে রিপ্লাই কখন দিবে এটা নাও আসতে পারে সঙ্গে সঙ্গে, কিন্তু আপনি ইউটিউবে থেকে সার্চ দিলেন হাউ টু আপডেট মাই ওন পিসি, ঠিক আছে, হাউ টু আপডেট মাই ওন পিসি, আপনি জানেন না, র্যান্ডমলি সার্চ দিলেন। ইউটিউবে যদি আপনি এটা লিখে সার্চ দেন হাউ টু ওপেন ইউটিউব, এটাও আসবে। ইউটিউবে যদি আপনি সার্চ দেন হাউ টু ওপেন ইউটিউব, এটাও আসবে। ঠিক আছে, এখানে একটা ফানি মিম বের হয়েছিল। তো এটা হচ্ছে কথা, মানে ইউটিউবে নাই এরকম কিছু নাই। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল মোটামুটি আজকের ডিসকাশন। বলতে গেলে আমাদের 9ম ক্লাস বা 9th ক্লাস বা 5th ক্লাস ফার্স্ট ব্যাচের জন্য আমাদের টোটাল 10টা ক্লাস ছিল। তো পরবর্তীতে আমরা 6টা ক্লাসে নিয়ে আসি। তো এটা 5th ক্লাস বা 9th ক্লাস সমপর্যায়ের, মানে 90% টু 100% 90% কমপ্লিট। 10% হচ্ছে কার কোথায় কী সমস্যা, এটা আমরা 10th ক্লাসে দেখবো। 10th ক্লাস থেকে যার যেখানে যেখানে সমস্যা আমরা সেগুলো সমাধানগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি ইনকেস আমরা ইনকেস কোনোটা আমি যদি কোনো কারণে ফেল হই, তো আমি ইনশাল্লাহ পরবর্তী আমাদের একদিন ব্যাকআপ আছে বুধবার, ওই দিন আমি আপনাদেরকে ইনশাল্লাহ রেজাল্টটা বলে দিব। হতেই পারে, কারণ কেউ অলরাউন্ডারকে ইস্যুর জন্য বিদ্যাসাগর না, মানুষের ভুল হইতেই পারে। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের আরেকটা জিনিস এখানে বলে রাখি যে এটা গেল ডাটা এন্ট্রি। হ্যাঁ, আপনারা যারা গ্রাফিক্স নিয়ে শিখতে চান বা ডিজিটাল মার্কেটিং নিয়ে শিখতে চান, আগে মাইন্ড সেট করেন আপনি কোনটা শিখবেন। যেটা শিখবেন ডিসিশন নিয়ে ফেলেন। ঠিক আছে, ডিসিশন নিয়ে আপনি কাজ শুরু করেন, বাকিটা আল্লাহ ভরসা। আর অলসতা, যদি এখন আমার অলসতা আসে, অলসতাটাকে কাটায় আনতে হবে, তাই না? তো অলসতাকে যে আমরা কাটায় আনতে পারবো ইনশাল্লাহ, দিন শেষে গিয়ে সেই আমরা ইনশাল্লাহ উইনার হবো। অবশ্যই ভাগ্যেরও একটা বিষয় আছে, কারণ আপনি খুবই হার্ডওয়ার্ক করলেন, পরীক্ষার আগের 2 দিনের আগে আপনি এত অসুস্থ যে পরীক্ষা দেওয়ার মতো আপনার অবস্থাই নেই, হতে পারে না? এই জন্য তাকদীর বলে একটা জিনিস আছে। যাই হোক, তো এখন শুধু নিজের উপর এমন কনফিডেন্স থাকা যাবে না যে যেখানে যাই না কেন আমি পারবো। অবশ্যই আমি আমার চেষ্টাটা করব, এরপরে গিয়ে আমি ইনশাল্লাহ আল্লাহ ভরসা, যদি সব কিছু ঠিকঠাক থাকে, আল্লাহর ইচ্ছা থাকে, আমি ইনশাল্লাহ পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার তরফ থেকে বলা। আবার জিনিসটাকে মানে অন্য কোর্সের প্রমোশন হিসেবে যদি দেখতে পারেন, এটা আমাদের কোর্সের প্রমোশনও হচ্ছে। আর আপনারও যদি লাইফে কোনো উপকার হয়, তো ক্ষতি কোথায়? আমাদের উপকার হলো, আপনাদের উপকার হলো। তো আমাদের ম্যাডাম আছে গ্রাফিক ডিজাইনিংয়ের উপর, আপনাদেরকে ম্যাডাম এনাফ গাইড করবেন। হয়তো নতুন ব্যাচ শুরু হবে সামনে। যদি মনে করেন আপনারা ভর্তি হবেন, হতে পারেন। যদি মনে করেন আরও একটু পরে ভর্তি হবেন, তাও হতে পারেন, কোনো সমস্যা নাই। রেনেসা আগেও 15-20 বছর ধরে হয়তো আছে, এখনও থাকবে ইনশাল্লাহ। তো নেক্সট ক্লাস হচ্ছে আমাদের কালকে, ঠিক এই টাইমে রাত 8টায়। একটু কাইন্ডলি সময় মতো আসিয়েন, কারণ আমি এখানে আসছি অলমোস্ট তখন কত 5টা বাজে, হয়তো 8:30। ছুটিতে তো আস্তে আস্তে। আচ্ছা, ওই 8টা বলতে এখন হ্যাঁ একটু তো আমার বলতে হবে। আমি আসছি মনে হয় 5টার দিকে, কিন্তু আমি স্লাইড বানাই না। আমি বাসায় ঢাকায় আসছি কালকে আগের দিন। তো আমাকে স্লাইড বানানোর আসছে, সবগুলো তুলে আজকে স্লাইড বানালাম আপনাদের জন্য। তাও যদি কোনোটা ভুল হয়ে থাকে তো আন্তরিকভাবে দুঃখিত। আর সবাই কষ্ট করে চেষ্টা করবেন বাসায়, নিজের চেষ্টাটা হচ্ছে মেইন। আচ্ছা, ফাইবারের গিগসের বিষয়টা আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিব। আপনারা ওই ভিডিও লিঙ্কটা আমি কি আপনাদের মেসেঞ্জারে দিয়ে দিব। ঠিক আছে, গিগ সেটআপের A to Z। ঠিক আছে, গিগ সেটআপের A to Z আমরা, আচ্ছা কালকে এটা আমরা আলোচনা করবো, একদম A to Z গিগ সেটআপ, ওটা আমরা ইনশাল্লাহ তাহলে কালকে আলোচনা করবো। তো আজকের ক্লাস এতটুকুই, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। কালকে যেন জাস্ট আমি সবাইকে পাই।
আর এমনি 8টা বাজে এক্সপেক্টেড টাইম, তবে ইনশাল্লাহ 8:30 দিকে হয়তো আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে।